আবার আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ব্যাংকিং খাতের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিও কম নয়, সব সেক্টরেই চলবে অভিযান, বললেন দুদক চেয়ারম্যান। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্বে শাহজাহান খান, সড়কে শৃঙ্খলা ফেরানোকেই চ্যালেঞ্জ মনে করেন ওবায়দুল কাদের। দেশের বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে পরীক্ষা ও সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় হাইকোর্টের অসন্তোষ। দ্বিতীয় দফার বিশ্ব ইজতেমা একদিন বাড়ল, আখেরি মোনাজাত মঙ্গলবার। কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে শনিবার ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে 102 জন ইয়াবা কারবারি। কক্সবাজারে সরকারের তালিকাভুক্ত 73 জন বড় ইয়াবা কারবারির মধ্যে 24 জন আত্মসমর্পণ করলেও সংবাদ মাধ্যমগুলো বলছে আত্মসমর্পণ করেননি তালিকার 1 নম্বরে থাকা সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ 43 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সব তালিকায় পৃষ্ঠপোষক হিসেবে বদি, তাঁর 5 ভাই ও 1 বোন সহ 26 জন নিকটাত্মীয়ের নাম থাকলেও আত্মসমর্পণ করেছেন তাদের 16 জন। আত্মসমর্পণকারীদের প্রচলিত আইনে বিচার করা হলেও সরকারের পক্ষ থেকে তাদের আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইয়াবা কারবার থেকে আয় করা সম্পদ জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হলেও কেউ আর্থিকভাবে অসচ্ছল থাকলে তাদের সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। সরকারের 2041 সালের স্বপ্ন পূরণে মাদক বাধা হয়ে দাঁড়ালে খুঁজে খুঁজে একটা একটা করে মাদক ব্যবসায়ীদের বের করে আনা হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছরের মে থেকে এ পর্যন্ত সারা দেশে মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত প্রায় 300 মাদক ব্যবসায়ীর মধ্যে কক্সবাজারে 53 জন মারা গেলেও মূল হোতারা এখনো আড়ালে আছেন বলে মত স্থানীয়দের। 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে প্রায় 3.5 লাখ মাদক মামলা বিচারাধীন থাকায় নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দ্রুততম সময়ের মধ্যে মাদক মামলার বিচার শেষ করতে বলার পাশাপাশি গত 5ই ফেব্রুয়ারি মাদকের মামলার অভিযোগ বিচারের জন্য আমলে নেওয়ার 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে দেশের সব বিচারিক আদালতকে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর স্বাধীন মালিক এবং মনোরোগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের 3 জনকে। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে দিয়ে শুরু করি, কারণ অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি মাদক দমনে আত্মসমর্পণ কাজে দেবে। মানে আমরা তো নানা টেকনিক দেখলাম, সকল বাহিনীর জোরদার অভিযান, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, এখন আত্মসমর্পণ। কেউ যদি স্বেচ্ছা আত্মসমর্পণ করতে চায় তাহলে তো তাকে না করা যাবে না। এটা আত্মশুদ্ধির কারণে হোক, ভুল বুঝে হোক, আত্মসমর্পণ যদি কেউ করে এটাতে তো মানে দোষের কিছু নাই। তখন প্রশ্ন হলো আত্মসমর্পণের পরে কি হবে। পত্রপত্রিকায় যা দেখলাম যে তাদের বিরুদ্ধে মামলা হবে তো মাদকের জন্য এবং অস্ত্রের জন্য। আগের মামলাগুলো বিচারাধীন থাকবে। আগের মামলা বিচারাধীন। এইখানে মামলা করে কোনো সুরাহা হবে বলে আমার তো মনে হয় না। এই জন্য না যে আমার ধরেন কোর্ট বা বিচার ব্যবস্থায় গণ্ডগোল, কিন্তু একটা মামলা করতে হলে বিচারক ছাড়াও আনুষঙ্গিক অনেক কিছু লাগে। তো সেইগুলি আমাদের ব্যবস্থা এত অপ্রতুল যে আমার ধারণা এরা হয়তো 1, 2, 3 বছর বিচারাধীন আসামি হিসেবে জেলে থেকে তারপরে জামিনে বের হয়ে যাবে। আর জামিনে বের হবে কারণ একটা লোক যদি, আমি যদি গিয়ে কারো পক্ষে দাঁড়িয়ে বলি যে 3 বছর ধরে সে জেলে আটকে আছে, তার বিরুদ্ধে মামলা শুরু হচ্ছে না, তো কত বছর তাকে আটকে রাখবেন? তারপরে মামলা শুরু হলে তো সে নির্দোষ প্রমাণিত হতে পারে। মানে অনেকটা তো ওই রকম ক্ষেত্রে মানে কোর্ট 3 বছর হলে কোর্টেরও কিন্তু জামিন না দিয়ে উপায় থাকে না। কারণ যুক্তিতে মুক্তিও পেয়েছেন এরকম, মানে হাতে নাতে ইয়াবা সহ ধরা পড়া ব্যক্তি। এগুলি হয় কি 3 বছর বিচারই শুরু হয় নাই। হ্যাঁ, মানে হাতে নাতে ধরেছে, কিন্তু এটা ধরেন কোর্টে গিয়ে তো কাউকে বলতে হবে, কিন্তু এটা তো বলতে কেউ আসে না। মানে যে হাতে নাতে ধরছে, সাক্ষী এসে। আত্মসমর্পণ তো একটা কার্যকর প্রক্রিয়া হতে পারে, বরং তারা পুলিশ কাস্টাডিতে আত্মসমর্পণ করলো। হ্যাঁ, ওই যে মানে 1-2 বছর থাকবে আর কি। তো অনেকে তো দুষ্ট লোকেরা বলছে
ওদের যে ভয়াবহ পরিণতি হচ্ছিল, আপনি বললেন একটু আগে যে 300 জনের মতো বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, এভাবে বেঘরে প্রাণ হারানো থেকে হয়তো তারা মনেও করতে পারে যে ঠিক আছে 1-2 বছর 3 বছর থাকি, অন্তত জানে তো বেঁচে থাকবো। আর যেটা বললাম মানে বিচার হয়ে শাস্তি হয়ে কারাভোগের সম্ভাবনা খুবই অল্প। আমি এই প্রসঙ্গটি তো সাবেক আইজিপি নুরুল আনোয়ারের কাছ থেকেও জানবো যে আসলে আত্মসমর্পণে মাদক দমন করা যাবে কিনা, কিন্তু তার আগে আমি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাই যে মানে মাদক তো একটা সিরিয়াস অপরাধ, আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন যে জঙ্গি দমনের মতোই মাদক মানে জিরো টলারেন্স দিয়ে আমরা এর দমন করব, এটা বলে আসার পর থেকে গত মে মাস থেকে তো অভিযানও চলছে। মানে আত্মসমর্পণ আসলে আমাদেরকে মানসিকভাবে কি কি বোধ দেয় বলে আপনার মনে হয়? মানে একটা সমাজে কি আত্মসমর্পণকে একটা শাস্তি হিসেবে ধরে নেওয়া হয় কিনা? আমরা ভাবছি কিনা যে ইয়াবা ব্যবসায়ীরা খুব বেকায়দায় পড়েছেন? না, মোটেই না। আত্মসমর্পণকে কিন্তু আমরা সামাজিকভাবে একটি শাস্তি হিসেবে দেখি না, আমরা বরং মনে করি তারা শাস্তি থেকে রেহাই পাওয়ার একটি উপায় হচ্ছে আত্মসমর্পণ। খানিকটা তাদের যে আমরা বলি ডিমিনিশ রেসপন্সিবিলিটি, মানে তাদের শাস্তি পাওয়ার জন্য তাদের যেইটুক অপরাধ আমলে নেওয়া হতো, আত্মসমর্পণের কারণে তার অপরাধটির আমলটা খানিকটা কম হবে বলে আমরা সামাজিকভাবে বিশ্বাস করি। সেটি হচ্ছে আত্মসমর্পণের প্রক্রিয়া। আর স্বাধীন ভাই যেটি বললেন সেটির সাথে দুটো ব্যাপারে আমরা বলবো। একটি হচ্ছে তারা কি মানে আত্মসমর্পণ এই শব্দটি কি সত্যি তারা প্রকৃত অর্থে আত্মসমর্পণ করেছেন, নাকি আসলে আরোপিত কোনো একটি বিষয় নিয়ে তারা সমর্পিত হয়েছেন সেখানে, সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তারা নিজেদের ভেতর থেকে এটা বলা মনে পড়ছে আজকে পত্রিকায় পড়ছিলাম আমরা, মঞ্চে উঠতে উঠতে একজন বলেছেন মিডিয়ার কর্মীদেরকে যে ইয়াবা ব্যবসায়ীর হাত কিন্তু অনেক লম্বা। পরে এই আত্মসমর্পণটা প্রকৃত না হলে সে আত্মসমর্পণটা আসলে অর্থবহ হবে না। আর একটা স্যার এখানে আছেন, উনি দীর্ঘদিন জানেন, আমরা পত্রিকান্তরে প্রায় পাই যে জেলখানায় বসেও নিয়ন্ত্রণ করছে মাদক ব্যবসা অমুক, জেলখানায় বসেও নিয়ন্ত্রণ করছেন অস্ত্র ব্যবসায়ী তমুক। সুতরাং এগুলো যখন আমরা পত্রিকায় পাই আমরা জানি না তা কতটুকু সত্য, হয়তো স্যার এটা ভালো বলতে পারবেন, তিনি দীর্ঘদিন আইন শৃঙ্খলার সাথে ছিলেন। তা আমরা বলবো এই 102 জন যেখানে তারা ক্রস ফায়ারের ভয়ে ঘরে বসে এই ব্যবসাটি করতেন, ক্রস ফায়ারের ভয়ে লুকিয়ে লুকিয়ে, তারা জেলখানায় বসে নিরাপদে যাতে এটা আর করতে না পারেন সেটিও কিন্তু আমাদের একটি শঙ্কা রয়ে যাচ্ছে। সুতরাং পত্রিকায় কিন্তু আমরা এটি পাই। ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, আমি আপনার কাছে যখন আসবো আমি আসলে জানতে চাইবো যে মানে মাদক তো এমন একটা জিনিস যে এটার চাহিদার সাথে সরবরাহের সম্পর্ক আছে। অনেকে বলেন মানে অভিযান চালিয়ে তো বোধহয় চাহিদাটা বন্ধ করা যাবে না। মোহাম্মদ নুরুল আনোয়ার, আপনার কাছে জানতে চাই যে এই যে 102 জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করলেন, টেকনাফেই হচ্ছে, টেকনাফের আশপাশের এলাকাও এখনো বাকি এই আত্মসমর্পণ থেকে, মানে ভাববার কারণ আছে কিনা যে এটা তো একটা, সবসময় আপনাদের কাছে শুনেছি, সিনেমায় দেখেছি, পত্রিকায় পড়েছি যে এটা একটা চেইনের মতো মাদক কারবারটা, সেটা থেকে কয়েকজন হলে কি লাভ হবে, দমন হবে কিনা আত্মসমর্পণে? আমরা প্রথমেই বলবো মাদকের খারাপটা কি, সেটা যদি আমরা বুঝতে পারি কত ভয়াবহ একটা জিনিস, ক্ষতিটা যেটা ক্ষতির দিকটা, তাহলে পরে মাদক বন্ধ করতে হবে। বন্ধ করার কয়েকটা পথ আমরা সরাসরি বুঝি। প্রথম পথটা হচ্ছে আইনি পদক্ষেপ। যারা মাদকের ব্যবসা করে এদেরকে এনে আইনের সোপর্দ করে বিচারের শাস্তি দিলে পরে ওরা মাদকটা ব্যবসা করবে না। কিন্তু একজনকে ধরলে 10 জন পয়দা হয়, ওদের সাথে যারা লিঙ্ক থাকে সে ছোট থাকলে পরবর্তীকালে অনেক বড় হয়ে যায়। তো মাদক তো আমাকে বন্ধ করতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলতে সে ঠিকই বলছেন, মাদক আমাদের উন্নয়নের পথে বড় একটা বাধা। আমরা খুব ছোট্ট একটা সংখ্যা নিতে পারি এক জায়গা থেকে, সেখানে বলা আছে মাদকের বন্ধু হচ্ছে প্রায় 70,000 মাদক সেবী, 70 লক্ষ। তো 16 কোটির মধ্যে 70 লক্ষ যদি মাদক সেবী হয়, বাকি থাকে কয়জন? 70 লক্ষ বোধহয় শুধু ইয়াবা খায় বলা হচ্ছে। বলছি ইয়াবার কথা বলছি, আমি ইয়াবাকে নিয়ে কথা বলছি এখানে। তাহলে 70 লক্ষ যদি খালি মানে ইয়াবাই খায়, অন্যান্য মাদক লাখখানিক লোকে খায়, তাহলে আমরা কি পাচ্ছি? 71 লক্ষ লোক পাচ্ছি। তো 16 লক্ষের মধ্যে যদি আমরা পার্সেন্টেজ করে কি বাদ যায়, কতজনের বাদ যায়? ভয়াবহ দিকটা হচ্ছে এতে যেরকম তরুণ সমাজ, বিশেষ করে ছাত্রছাত্রী, কর্মজীবী, বিভিন্ন বয়সী পুরুষ, ইভেন আমাদের গৃহবধূরাও কিছু কিছু সংখ্যায় এতে আকৃষ্ট হয়ে গেছে বা একে বন্ধু হিসাবে গ্রহণ করে নিচ্ছে। পুলিশের এই কার্যক্রমকে আপনি কার্যকর কার্যক্রম বলে মনে করছেন কিনা? আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, বর্তমানে যেই বলবো আমি সারেন্ডার যেটাকে বলে বা আত্মসমর্পণ যেটা বলে, ডাক্তার সাহেব একটু আগে বললেন, এই আত্মসমর্পণ কিন্তু আত্মার থেকে আসে নাই, এটা এসছে ক্রস ফায়ারে ভয়, প্রাণ রক্ষা করতে, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এটা আসেনি। তাহলে
ভিতর তো নষ্ট হয়েই আছে। তো এটাকে বন্ধ করতে হলে 3টা জিনিস একসাথে লাগবে। প্রথম হচ্ছে যে আইনি কঠোর পদক্ষেপ লাগবে, দ্বিতীয় লাগবে আত্মশুদ্ধি যেটা হচ্ছে সেটাকেও ঠিক লিটারালি করতে হবে, রিলিজিয়াসলি করতে হবে। তৃতীয় হচ্ছে মাদকের চাহিদা বন্ধ করতে হবে। চাহিদা যতদিন থাকবে যোগান তো বন্ধ হবে না, দিস ওয়ে দ্যাটও আসবেই। আমাদের সেদিকটাও 3টা জিনিস একসাথে দেখতে হবে। আমরা শুধু আত্মসমর্পণ নিয়ে তৃপ্ত হলাম যে আত্মসমর্পণ করলাম সবাইকে বা এতজনকে, মাদক বন্ধ যাবে না, হবে না, আদৌ হবে না। কারণ এর সাথে প্রথমে যেটা আপনি বলেছেন এটা একটা চেইনটা কীভাবে আসে? যারা মাদকের ব্যবসা করে, এখন একটা প্রশ্ন উঠে কেন মাদকের ব্যবসা করে, বিশেষ ইয়াবার মতো এত ভালো মাদক আমার এই বয়সে আমি দেখি। আমি পত্রিকায় পড়ছিলাম কোনো বিনিয়োগ লাগে না, যদি চালান হাতে না পৌঁছয় বিক্রি না করতে পারেন কোনো টাকা দিতে হয় না, মানে দারুণ ব্যবসা। আচ্ছা, এটা তো আছে। আরেকটা জিনিস দেখেন না, আপনি যে ফ্যান্সিডিল ধরেন, এটা একটা বোতল ক্যারি করতে হলে আপনি কয়টা বোতল বডি থেকে ক্যারি করতে পারবেন? 50টা, 100টা, এর বেশি পারবেন না, ধরা পড়ে যাবেন। ইয়াবা আপনার পকেটে 1 লক্ষ নিয়ে যেতে পারবেন। তো এত ছোট্ট একটা ট্যাবলেট যেটা নাকি বাকিতে পাওয়া যায়, এবং যদি এরা 100 টাকা মূল্য হয়, যখন ভোক্তা পর্যায়ে পৌঁছে এটা 300-400 টাকা হয়ে যায়, ছোট একটা ট্যাবলেট। মে মাস থেকে তো এই অভিযানটা চলছে, আপনি মনে করছেন কিনা যে এটা কার্যকরী হওয়ার একটা প্রমাণ এই আত্মসমর্পণ, নাকি সেটা বলবার জন্য মানে এটা খুব তাড়াতাড়ি? আমি বলবো যদি স্বাভাবিকভাবেই এটা চলতো আত্মসমর্পণ হতো না। ক্রসফায়ার যেটা আমরা বলবো যে বেআইনি, অনেকে বলে বেআইনি হত্যাকাণ্ড, আপনি বলেন না, যে নামই বলি না কেন আমরা, এটা বিধি বহির্ভূত হত্যাকাণ্ড সোজাসুজি বলা যাবে। তো তাই যদি হয়, প্রাণটা রক্ষা করতে সবাই চায়। আমি সম্পদ করলাম, প্রাণে মরে গেলে সম্পদ দিয়ে কী হবে? সে কারণেই কিন্তু এই আত্মহত্যার হিড়িক। যদি এই প্রেশারটুকু না থাকতো এটুকু আসতো না। তবে এটাকে যদি আমরা সুযোগ হিসাবে নিতে পারি। আমি এরপরে যখন আপনার কাছে আসবো আমি আসলে জানতে চাইবো তার মধ্যে এরকম তাহলে কেউ আছেন যারা আসলে জানেরও ভয় নাই, সম্পদ হারানোরও ভয় নাই, আত্মসমর্পণেরও দরকার নেই, সেটা কি করে থেকে যাচ্ছেন সেই প্রসঙ্গটা আলাপ করবো। ডক্টর স্বাধীন মালিক, এটা তো একটু আপনার মন্তব্য নিতেই চাই যে প্রাণের ভয়, আপনিও তো বললেন, তার মানে প্রাণের ভয় তো কাজে দেয় সাময়িক। একটা ছেলেকে মানে 10 বছরের 12 বছরের ছেলেকে পড়াশোনা করছেন না, খুব ঝেড়ে বেত মারলেন 2 দিন, সো বেতের ভয়ে সে সামনের 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়তো আপনাকে দেখলেই বা যে বেত মেরে তাকে দেখলেই পড়তে বসবে, কিন্তু বেত মেরে তো সে ভালো ছাত্র হবে না। এটা আমরা বহু বেত মেরে ভালো ছাত্র করার চেষ্টা করেছি। এখন সমাজ বুঝেছে যে বেত মেরে যদি ফার্স্ট বয় করা যেত তাহলে সবাই ফার্স্ট বয় হয়ে যেত। তো ওই রকম মানে এখন কিছু জিনিস বুঝতে আমাদের অনেক দেরি লাগছে। তো এটাও আমাদের দেরি লাগছে এই কত 2002-এর শেষ থেকে, যে ঠিক আছে আমি ওই বিধি বহির্ভূত হত্যাকাণ্ডই বলি, 2002-এর শেষে শুরু হয়েছে, এখন 2019, 16-17 বছর হয়ে গেল। লাভের মধ্যে লাভ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, আর এখন আইনের ঊর্ধ্বে উঠে গেছে। তো আইন শৃঙ্খলা বাহিনী যেই দেশে আইনের ঊর্ধ্বে থাকে সেই দেশে আইনের শাসন, আইন অনুযায়ী বিচার আর অসম্ভব। আমাদের প্রায় 20 বছর হয়ে গেছে, এটা এখন অসম্ভব হয়ে গেছে। এখন ওই অপরাধ দমনের জন্য আইন বহির্ভূত, শুধু তো অপরাধীদেরই মারছে, কাজে অপরাধীদেরই মারছে, অপরাধীরা ভয় পাচ্ছে, এসে আত্মসমর্পণ করছে, সহজ সমীকরণ। অপরাধী বিচার হয়েছে? কারো তো বিচার হয় নাই, তাহলে বিচার ব্যবস্থাটা তুলে দেন, যাকে পুলিশ সন্দেহ করবে। বিচারের এটা বলি, মানে আমার কাছে আছে যে দেশের ইতিহাসে ইয়াবা সংক্রান্ত প্রথম মামলাটি 16 বছরেও নিষ্পত্তি হয়নি, 27 বছর আগে করা মামলাও বিচারের অপেক্ষায় আছে। স্বাভাবিক। এবং বাংলাদেশে বোধহয় সব মিলিয়ে 3.5 লাখ মামলা বিচার। যমুনা সেতুর উপরে ব্রিজ বানাবার জন্য যদি বাঁশ বসান, যে বাঁশের উপর দিয়ে তো ব্রিজ হয়ে গেছে, হবে না। যমুনা সেতু পার হতে হলে শত শত কোটি টাকা খরচ করে ব্রিজ বানাতে হবে। আমাদের দেশে বিচার ব্যবস্থায় খরচ 1700-1800 কোটি টাকা বছরে। মানে আমাদের মহাসড়কে 1 কিলোমিটার মহাসড়কে, ওই 4 লেনের মহাসড়ক, আমি যেটা ঢাকা মাওয়া হচ্ছে, তো 4 লেন মহাসড়কে প্রত্যেক হিসাব দেখেছিলাম প্রতি কিলোমিটারের খরচ হচ্ছে 120 কোটি টাকা। তো তার মানে ধরেন রাফলি বাড়িয়েই বলি, আমাদের দেশে 15 কিলোমিটার মহাসড়ক বানাতে যা লাগে এটা হলো দেশ জাতির টোটাল খরচ বিচার ব্যবস্থার জন্য। 15 কিলোমিটার মহাসড়ক, ওখানে তো আপনি বাসের খরচ করে আপনি দিয়েছেন, হয়তো নিশ্চয়ই আপনিও বলবেন না এটাই একমাত্র কারণ, কিন্তু নিশ্চয়ই এটা একটা ব্যাখ্যা বটে। একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি আত্মসমর্পণ কাজে দেবে কিনা সেই আলোচনায়।
ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার হিলাল উদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে মানে আত্মসমর্পণ যে আপনি বলছিলেন যে এটা আসলে আত্মশুদ্ধি থেকে কিনা সেটা নিয়েও একটা জনমনে সন্দেহ, কিন্তু এটার জন্য তো যারা সিরিয়াস ক্রাইমে, মানে বিরতির মধ্যে ডক্টর স্বাধীন মালিক বলছিলেন এরকম অপরাধী তো আর হাজারে হাজারে জন্মায় না, এটাই সমাজের একটা মানে স্বস্তির কথা। অপরাধীর মনোজগৎ পরিবর্তন করবারও তো একটি পদ্ধতি আছে, সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। আর চাহিদা তো কমবার কোনো ব্যবস্থা সেভাবে হচ্ছে কিনা, কারণ সারা দেশে 73-74 লাখ মাদকাসক্তের জন্য আসলে 4টা নিরাময় কেন্দ্র আছে, সরকারি নিরাময় কেন্দ্র, মনে হয় শতাধিক বেসরকারি ক্লিনিকে চিকিৎসা আছে, কিন্তু সেটাও আসলে শতের ঘরেই। তো তার মানে তো আমরা আসলে মাদকাসক্তদের হেল্প দেওয়ার কোনো পরিস্থিতি তৈরি করছি না। না, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে মাদকাসক্ত নিরাময়ের জন্য, মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার জন্য 3টা যে পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা বলি সাপ্লাই রিডাকশন, যেটা সীমান্ত বন্ধ করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। একটা হচ্ছে ডিমান্ড রিডাকশন, যেটা সমাজের সকলের কাজ, ডিমান্ডটা কমবে, আমার সামনে মাদক থাকবে কিন্তু আমি মাদক খাবো না। এবং তৃতীয় হচ্ছে হার্ম রিডাকশন, যেটা আসলে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের কাজ, যারা মাদক গ্রহণ করছে তাদেরকে চিকিৎসা করা এবং তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা। সেক্ষেত্রে 3টি বিভাগের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত খুবই বেশি জরুরি। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যেটি বললেন যে আত্মসমর্পণটি কার্যকর হবে কিনা জনমনের সন্দেহ দেখা গেছে। কক্সবাজারে আজকের পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রায় 1100 তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিল, তার ভিতরে 102 জন, অর্থাৎ প্রায় শতকরা মাত্র 10 জন সেখানে আত্মসমর্পণ করেছে, বাকি 90 ভাগে কিন্তু এর বাইরে রয়ে গেছে। আর একটি বিষয় আমরা জনমনে সবসময় মনে করি, যিনি মাদক গ্রহণ করেন তিনিও বোধহয় অপরাধী, কিন্তু আমরা না, আমাদের আইন তো তাই বলে। আইন সেটা বললেও চিকিৎসকের জায়গা থেকে আমরা সেটা মনে করি, যিনি মাদক গ্রহণ করেন তিনি অপরাধী না। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কয়েকদিন আগে একটি কথা বলেছেন যে যারা মাদক গ্রহণ করে তাদেরকে বিচারের পাশাপাশি তাদেরকে পুনর্বাসন ও চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। তার তো কোনো রিফ্লেকশন আমাদের নতুন আইনটাতেও হলো না। নতুন আইনটাতে পাচ্ছি না, বরং নতুন আইনটার পাতায় পাতায় ডক্টর স্বাধীন মালিক যদি পড়ে থাকেন, পাতায় পাতায় আমরা দেখছি যতখানি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, নিয়ন্ত্রণের পাশাপাশি চিকিৎসা এবং চিকিৎসা কেন্দ্র নিয়ন্ত্রণের কথা সেখানে বলা হয়েছে। যদিও সেটা কিন্তু আসলে স্বাস্থ্য বিভাগের দায়িত্বের মধ্যেই পড়তায়, যদিও সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজ স্কন্ধে সেই দায়িত্বটি নিয়ে নিয়েছে। একজন অভিভাবক এবং এই বিষয় নিয়ে কাজ করেন পুনর্বাসন কেন্দ্র নিয়ে, তিনি বলছিলেন যে এমনকি পুনর্বাসন কেন্দ্র যেতেও একটা ভয় আছে, কারণ পুলিশ তো সেখান থেকেও গ্রেফতার করতে পারে। ফলে আমরা বলবো যিনি মাদক গ্রহণ করেন তিনি কোনোভাবে অপরাধী না, তিনি অপরাধের শিকার, বরং তিনি ভিকটিম। তাকে আমাদেরকে অপরাধী হিসেবে না দেখে ডিক্রিমিনালাইজ করে তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে একটি রোগী হিসাবে আমাদেরকে দেখতে হবে, যিনি মাদক আসক্ত তাকে। তবে যারা কারবারি তারা অপরাধী না। বিশেষত অনেকে যেটা শুনি যে 15-17 বছরের ছেলেরাও, এটা তো ওরা তো আইনের চোখে তো শিশু, মানে ওরা খুবই মানে প্রভাবান্বিত হয়ে আসলে এর চেয়েও অনেক ছোট বয়সীদের 6 এর ছেলে মেয়েরাও ইয়াবা খায় বলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা পেয়েছি। মানে ওনার কাছেও, মানে ওনাদের কাছেও আসেন সাহায্যের জন্য। ওদেরকে এখন অপরাধী বানিয়ে তাদের অপরাধীর মতো, আর আইনে তো ভয়াবহ অবস্থা। কত বছর 25 গ্রাম না 20 গ্রাম দেখলাম, ভুলে গেছে, যাই হোক খুব অল্প, মানে গ্রাম কত গ্রাম, আর এটা মানে 200টা ট্যাবলেট এত, মানে 20-25 গ্রাম হলো না। আমি হিসাব করছিলাম মানে 1 পোয়ার মতো, মানে আমি সোজা বাংলায় বলি। এইটার জন্য যাবজ্জীবন মৃত্যুদণ্ড। একটাও বুঝতে হবে যে 1 পোয়ার জন্য প্রমাণিত হলেও কোনো বিচারক, মানে একটা 20 বছরের একটা ছেলে না, কিন্তু যারা মাদক ব্যবসা বাংলাদেশে করছেন তারা তো জেনে করছেন যে আসলে শেষ পর্যন্ত আদালত, থানা, মামলার চক্করে জীবনে কোনোদিন তাদের যাবজ্জীবনও হবে না, মৃত্যুদণ্ডও হবে না। এটা হবে না তার মেইন কারণ হলো আইনের দোষে। আপনি 20 বছরের ছেলে, ঠিক আছে, ও ব্যবসায়ী করছেন, ওর কাছে ধরেন 2 মুঠো পাওয়া গেল, আইনের চোখে বিচারক যদি তাকে দোষী সাব্যস্ত করেন তাহলে কিন্তু যাবজ্জীবন দিতে হবে। এখন এটা আমরা 200 বছর ধরে এই বিচারের ইতিহাস থেকে জানি যে ওখানে যদি শাস্তি যদি 5 বছর বা 7 বছর হতো, তখন প্রমাণ হয়ে গেলে বিচারকদের একটা প্রতিক্রিয়া হতো, হ্যাঁ মানে খারাপ কাজ করেছিস, 3 বছর 4 বছর খেটে আয়, মানে খুব আমি কথ্য ভাষায় বলছি। কিন্তু বিচারের যেখানে বিচারকের অপশন হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, তার মনে তখন ধারণা হবে যে 20 বছরের ছেলে, তার কাছে 2 মুঠো বা পকেটে কিছু পাওয়া গেছে, হয়তো সে নিজে কিছু খাবে আর হয়তো কিছু বিক্রি করবে, বিক্রি করে কত 1000-2000 টাকাতে সে লাভ করবে। এই জন্য তো যাবজ্জীবন সে দণ্ড কখনো দিবে না। আমাদের ইদানিং খুব ভুল হচ্ছে, যেটা সবাই না বুঝে শাস্তি বাড়া, কঠোর আইন করে সারা দুনিয়ায় 200 বছরের প্রমাণিত, যত কঠোর আইন হবে তত দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা কমে যাবে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে এই কথাই বলা হচ্ছে। স্বাধীন মালিক সেই আলাপ তো করবই, কিন্তু মোহাম্মদ নুরুল আনোয়ার, আপনি প্রথমেই খুব মানে খুব কনফিডেন্টলি বলছিলেন যে আপনার মনে হচ্ছে যে ভয়ে এই আত্মসমর্পণটা ঘটছে, মানে প্রাণ ভয়ে, জানের ভয়ে।
মানে কারো কারো তো দেখা যাচ্ছে জানের ভয় নাই, যেমন 1100-র মধ্যে 100 কিছু বেশি করেছেন ডাক্তার হেলালুদ্দিন বলছিলেন, 102 জন করেছেন। আমি পড়ছিলাম যে আমাদের সাবেক সংসদ সদস্য বদি সাহেব, তার নাম সবখানে নাকি 1 নম্বরে, তিনি করেন নাই। তার স্ত্রী অবশ্য ওখানে অতিথি ছিলেন, এখনকার বর্তমান সংসদ সদস্য। 26 জন নিকটাত্মীয়ের নাম আছে, তার মধ্যে 16 জন করেছেন। হ্যাঁ, এর মধ্যে একজন আবার ধমকেছেন মঞ্চে উঠে। 13 জন করেছে। হ্যাঁ, 16 জন না 13 আচ্ছা, আমার জানা মতে 13 জন। হ্যাঁ। তো কেউ কেউ তো তার মানে জানের ভয় নাই, কারো কারো জানেরও ভয় নাই, সম্পত্তি হারানোরও ভয় নাই। এটা তো আমরা যে সংবাদগুলি দেখি, যে অবস্থাগুলি পর্যবেক্ষণ করে মানুষ, তাতে তাই মনে হয় যে একটা বিশেষ ব্যক্তি কেন জানি প্রথম থেকেই। আমরা কিছুদিন আগে দেখলাম, নির্বাচনের আগে তিনি ওমরা করতে গেলেন, যখন খুব বেশি চাপ ছিল তখন তিনি দেশ থেকে বেরিয়ে ওমরা করতে গেলেন। ওমরা করার পরে খুশি মনে আসলেন, এয়ারপোর্টে ওনাকে সবাই রিসিভ করে নিয়ে আসলো। পরবর্তীকালে দেখা গেল নির্বাচন হয়ে গেল। একটা জিনিস হলো যে নির্বাচন নমিনেশনটা পান নাই, ওনার স্ত্রী পেয়েছেন, অর্থাৎ ডান হাতে বদলে বাঁ হাতে সুবিধাটা পেল। উনি চেয়ারটা হারালেন, কিন্তু পরিবারের মধ্যে চেয়ারটা রয়ে গেছে। এখন যে সারেন্ডারের যে লিস্ট বা আমরা যে তালিকাগুলি দেখি, সেখানে বদি এবং তার 5 ভাই 1 বোন, আত্মীয় স্বজন মিলে বিপুল একটা সংখ্যা এর সাথে জড়িত। অর্থাৎ এই পরিবার, এই বদি এবং তার পরিবারটাই ইয়াবার মূল সরবরাহকারী বা কারবারি বলা যাবে। এদের হাতের মুঠোর মধ্যে এটা আটকা আছে। এদেরকে যদি শাস্তি না দেওয়া যায়, আইনের আওতায় না আনা যায়, তাহলে আমার বিশ্বাস বা জনগণও তাই মনে করে আলটিমেটলি খুব একটা ফল হবে না। যদি একা বদিকেও ধরা হতো, এই যে রিপারকাশনটা হতো, রিয়াকশনটা হতো অন্য ইয়ার মতে, এটা প্রচণ্ড একটা কাজ করতো। কিন্তু দেখলাম সেটা কিছুই হলো না। এখন একটা প্রশ্ন, সেই আইনে বাইরে থেকে যাবে কিনা, সময় তো রয়ে গেছে, আরও দেখা যাক কি হয়। আমরা তো আশা করব। আমি আত্মসমর্পণটা নিয়ে আরেকটু আলাপ করতে চাই, যে ধরুন দুটো মানে এই খুবই সাম্প্রতিক সময় আরেকটি আত্মসমর্পণ কিন্তু একটা বেশ কয়েক বছর ধরে নিয়মিত চলছে, এবং বলা হচ্ছে যে এটাতে একটা সাফল্য, যে জলদস্যুদের, দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ করানো হচ্ছে, কিন্তু তারা সরাসরি স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন এই জলদস্যুরা। কিন্তু এই ইয়াবা গডফাদার যাদের বলা হচ্ছে, ইয়াবা কারবারি, তাদের ক্ষেত্রে আগের মামলাগুলো চলবে, এখনো যে মামলা হবে সে মামলাও চলবে। মানে তাদের ঠিক জীবন কতটা স্বাভাবিক হবে যে কারণে তারা আসলে মানে এখন আসলে ভালো জীবনে ফিরে যেতে পারবেন? আপনি কম্পেয়ার করলেন যে সুন্দরবনের জলদস্যু, আমরা একটু পিছিয়ে যাই না কেন? দক্ষিণ পশ্চিমাঞ্চলের যারা উগ্রপন্থী ছিল, তারাও আত্মসমর্পণ 1999 সালে নাসিম সাহেবের সময় যারা আত্মসমর্পণ করালো, সেক্ষেত্রে আমরা কি দেখলাম? এটা যশোরের পুলিশ লাইন এটা করলো। সেক্ষেত্রে দেখলাম এদেরকে আত্মসমর্পণ করার পরে সবাইকে কাস্টডি নেওয়া হলো, যার যে কটা বিচার ছিল পেন্ডিং সবগুলো বিচার হচ্ছে, এখন পর্যন্ত এরা কাস্টডিতে আছে। এখানে একটা মনে রাখতে হবে, ওই সমস্ত ডাকাতি বা এই সমস্ত উগ্রপন্থীদের কাজের সাথে ইয়াবা ব্যবসায়ীদের কাজের টোটালি ফারাক, কোনো মিলই নেই। কারণ এখানে একটা কোটি কোটি হাজার কোটি টাকার ওখানে কিন্তু ওখানে লাভে কত ডাকাতি করে কত পায়, স্বাভাবিক যেমন থাকে না, কিন্তু এই ক্ষেত্রে সে সম্পদটা নিয়ে সে ভোগ করতে পারে, সে বাড়ি করতে পারে, ব্যবসা করতে পারে, বা সে জেলে থাকলে তার বউ বাচ্চা পারে। আচ্ছা, সে জেলে থাকা, ওদের জেলে থেকে ওরা কিন্তু সবই করে, সবই থাকে। তো সেই কারণে যে এই এদের ক্ষেত্রে যেটা হবে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা করার আগে আমি বোধহয় একটা পত্রিকায় লেখায় লিখেছিলাম, অনেকগুলো আইনি জটিলতা রয়ে গেছে, সেগুলোকে শেষ না করে বা সিদ্ধান্ত না নিয়ে এবার তড়িঘড়ি করে করলে খুব বেশি ফল হবে না। কিরকম আইনি জটিলতা? যেমন আমরা বলি যে একটা লোক খালি হাতে সারেন্ডার করলো, কিছুই দিল না, তারে আপনি কি করবেন? একজন 50টা দিল, একজন 5000 দিল, একজন 10,000 দিল, ক্যাটাগরি আছে। সেই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আপনি যেতে হবে, কি করবেন একটা কথা। দ্বিতীয় অস্ত্র সহ গেছে, আচ্ছা, অস্ত্রের জন্য আর্মস একটা কেস দিলেন, 19 ANF 2 সেকশনে অস্ত্রগুলির জন্য কেস দিয়ে দিলেন, হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, তাদের সম্পদ জব্দ করবেন, সম্পদ তো বড় জটিল জিনিস। আপনি সিভিল আইনটাই তো বাংলাদেশ সবচেয়ে জটিল, ক্রিমিনাল আইন তো সরাসরি দেখা যায়, একটা দমাদম করা যায়। আমি একটু উদাহরণ দিচ্ছি, একজন মাদকের কারবারি পৈতৃক সূত্রে 5-6 ভাই, একটা জমি আছে বা কয়েকটা জমি আছে, সেখানে বাড়ি করলো, ব্যবসা কেন্দ্র করলো। আপনি এদের ডিমার্কেশনটা হয় নাই, এদের বন্টননামা হয় নাই, আপনি কার সম্পত্তি আপনি কিভাবে জব্দ করবেন, কোন আইনে করবেন? আচ্ছা, সেক্ষেত্রে কি হবে? সিভিল একটা মামলা করে দিয়ে ইনজেকশন দিয়ে সব বন্ধ করে দিবে,
আইন তো তাই বলে। হ্যাঁ, ফলে এগুলো বড় জটিল জিনিস। আপনি যদি একটা গাড়ি হয় তার নামে থাকে, একটা টেলিভিশন হয় তার নামে থাকে, এটা আপনি জব্দ করতে পারবেন সহজে। বাড়িঘর, ব্যবসা কেন্দ্র, সম্পত্তি, এটা কি তার করবেন? মানে ডক্টর স্বাধীন মালিক আত্মসমর্পণের যেই জায়গাটিতে আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ, যে বোধহয় বড় বড় ভিলা যে তারা বানিয়েছেন ওগুলো থাকবে না, মানে থাকবে, এখানে তো লেখা এগুলো আছে রাষ্ট্র নিয়ে নেবে। মাদক ব্যবসার মাধ্যমে নিজে, পরিবারের আত্মীয় স্বজনের নামে ও বেনামে অর্জিত সকল স্থাবর অস্থাবর সম্পত্তি যাচাইয়ের জন্য সরকারি সব সংস্থার নিকট তাদের তিনটা তথ্যাদি সহজ প্রেরণ বাছাই করা হবে। কিন্তু তথ্যাদি তার মানে বাছাই করে পাওয়া যাবে না। না না, যাচাই করুক, হ্যাঁ। কিন্তু যে মানে আমার 3টা ইনকাম থাকতে পারে, আমার বাস থাকতে পারে, ইয়াবা ব্যবসা করছি, কথা আরেকটা হয়তো জমি জমা করছি, আমি সবই করছি। তখন আমার ওই বাসটা কি ইয়াবার টাকা দিয়ে হয়েছে না বাসের টাকা দিয়ে হয়েছে, বা বাড়ি, এগুলি খুবই জটিল। এগুলি মানে একদম মানে আইজি সাহেব যেটা বলছেন, এগুলি খুবই জটিল ব্যাপার। হ্যাঁ, এখন 4 সংস্থা 5 সংস্থা মিলে নামবে ইত্যাদি, বেশ চমকপ্রদ হচ্ছে, ওটা ঠিক আছে। কিন্তু আলটিমেটলি মানে শেষ বিচারে, আর তারপরে তো আমি যেটা দেখি না, আমি ঠিক করো, বাট একজনের সম্পত্তি মানে ইয়াবা ব্যবসার কারণে, মাদক ব্যবসার কারণে লব্ধ সম্পত্তি বাজেয়াপ্ত করবেন, আগে সে মাদক ব্যবসায় তাকে তো দোষী সাব্যস্ত করতে হবে। দোষী প্রমাণ হওয়ার পরে এগুলি ঠিক আছে, এখন হিসাব নিয়ে রাখলেন। প্রথমে যেটা বলছিলাম যে এখন 3 লাখ, আপনি বলেন যে 3 লাখ মামলা মানে যে pending সাবেক আছে। সাংসদকে নিয়ে এত কথা, সে সম্পর্কেও তো তার দলের লোকেরাও অনেকে বলেছেন যে প্রমাণ কোথায়। না হ্যাঁ, সেটাই না, যেটা মানে না আইজি সাহেব যেটা বলছে আমি একটু অ্যাড করি। হ্যাঁ, এখানে নিঃসন্দেহে যে উনি হলেন না, ওনার স্ত্রী হলো, আর উনি যে মাদক ব্যবসার সাথে জড়িত, এটা গত 2-4 বছরের কথা না, এটা মানে এক যুগের কথা। তো এখানে যদি ওনাকে বাদ দিয়ে ওনার স্ত্রীকে নমিনেশন দেওয়া হয় সরকারি দল থেকে, কেউ যদি মনে করে যে প্রচ্ছন্নভাবে হলেও এখানে খুব মানে গণ্যমান্য ব্যক্তিদের, শক্তিধর ব্যক্তিদের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে, এটা মনে করলে তো কাউকে মানে আপনি দোষতে পারবেন না। তো একদিকে আপনার এইসব কথা বলছি, কিন্তু অন্যদিকে আবার রাজনৈতিক সমর্থন তো স্পষ্ট। মানে ওখানে মানে এটা ঠিক যে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন যে একটা একটা করে ব্যবসায়ী খুঁজে বের করে তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটা বিরতিতে যাই, এইগুলি শুনতে শুনতে ঠাকুর রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মোহাম্মদ নুরুল আনোয়ার, আপনার কাছে জানতে চাই যে আপনি মনে করেন যে এরপর কি, এরপরে এখন শুনছি জেলায় জেলায় এই আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করবে পুলিশ, আইজি বলেছেন সেই টেকনাফের অনুষ্ঠানে। আপনি কি মনে করেন যে এটাই এখন মূল কৌশলে পরিণত হতে পারে কিনা পুলিশের? অবশ্যই এটা একটা কৌশল, তবে একমাত্র কৌশল না। এটা একমাত্র কৌশল বন্দুক যুদ্ধ চালিয়ে যেতে হবে না, বন্দুক যুদ্ধের কথা আমি বলবো না, কখনো বলি না, এর টোটালি এর বিরুদ্ধে আমি যেটা বলছি যে এদেরকে ধরা, অ্যারেস্ট করা এবং মামলাগুলো চার্জশিট তাড়াতাড়ি করা এবং কোর্টে গিয়ে ফলো আপ করা, যাতে কোর্টে ট্রায়ালগুলি দ্রুত হচ্ছে কিনা, সাক্ষী আসে কিনা, কোর্টকে ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে। আর অ্যাট দ্য সেম টাইম যেটার উপর আমি বেশি জোর দিব সেটা হচ্ছে এর যে চাহিদাটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপই এখন পর্যন্ত নাই। চিকিৎসার চাহিদা বন্ধ করার পথ না। আপনি বিভিন্ন স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, টেলিভিশনে, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা কি কিছু করেছি? পত্রিকা নিউজ আসে, সারেন্ডার করবে, এটা তো নিউজ হলো না। এর দ্বারা আপনি কি প্রিভেন্ট করবেন? বন্ধটা কিভাবে হবে? ঠিক, মানে গত মে মাস থেকে অনেক মাস হয়ে গেল, আসলে কোনো চাহিদা বন্ধ করার জন্য যাতে এটা খেলে কি ক্ষতি হয় সেই ক্ষতির বিষয়গুলি তুলে ধরে যদি ধরা হয়, এবং কিভাবে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে, কিছু এরকম শর্ট ফিল্ম করে যে দেখানো যায় পত্রপত্রিকায়, মিডিয়াতে এবং স্কুল কলেজে। আমরা যারা শুক্রবার দিন জুমার নামাজের সময় একটা হুজুরের একটা ইমাম সাহেবের আমরা বাবা মায়েরা কিভাবে আলাপ করব সন্তানদের সাথে তা নিয়ে, সেটাও আসলে এক রকমের নির্দেশনা দরকার। মানে একটা তো আমরা ধর্মীয় অনুষ্ঠানে বা ইয়াতে ওয়াজ মাহফিলে অথবা মসজিদে যখন আমরা যদি এই জিনিসগুলি প্রচার করি, আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেনে যদি একটা ভালো পোস্টার থাকে প্রত্যেকটা কম্পার্টমেন্টের ভিতরে, স্টেশনে, লঞ্চে, সব জায়গায় যদি থাকে মাদককে ঘৃণা করুন, মাদক সেবীকে নয়, সেবীকে সুস্থ করার জন্য সকলে চেষ্টা করি, এই ধরনের যদি থাকে, এই প্রসেসটা যদি সাথে সাথে না থাকে, যদি আপনার ডিমান্ড থাকে, সাপ্লাই তো বন্ধ হবে না, হতে পারে না। কেন হবে না বলে দিই? টাকা পয়সার প্রতি লোভ মানুষ মাত্রই থাকে, শিক্ষিত মানুষের। বোকা মানুষের লোভ কম থাকে। গ্রামে চাষা বসার লোভ বেশি নাই, এরা ভালো আছে। আপনি সীমান্ত দিয়ে আসবে, সীমান্তে কারা আছে? এখন বিজেপি আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সারেন্ডার করার দিনটা পরশুদিন টেকনাফের বিজেপি রিজিনাল কমান্ডার এক ব্রিগেডিয়ার সাহেবকে সরাসরি বললেন
আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ। আমি ঢাকা যাওয়ার পরে আপনাকে এবং বিডিআর প্রধানকে নিয়ে বসবো, তাহলে উনি তো বলেই ফেললেন যে এটার সাথে বিডিআর এর মানে একটা বিজিবির একটা রিমোট সম্পর্ক না থাকলে আমি বলবো সরাসরি সম্পর্ক। ওদিকে কিন্তু বিজেপি আবার গরু ঠেকাতে মানে গুলিও চালাচ্ছে। আমি হিসেবে প্রসঙ্গে আসি, চাকরি জীবনে 3বার আমি বর্ডারিং ডিস্ট্রিক্টে চাকরি করছি। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, একটা সুতির কাপড়ও ভারত থেকে বাংলাদেশে আসতে পারবে না, একটা ফেন্সিল বোতলও আসা সম্ভব না, গড়তে বাদ দিলাম, যদি সীমান্তে রক্ষাকারী যারা বাহিনী আছে এরা যদি এর সাথে জড়িত না থাকে। কেন আমরা যে বলি এত হাজার হাজার মাইল অরক্ষিত সীমান্ত, এগুলো তো মুখের কথা, বাদ কা বাদ, অর্থাৎ মানুষকে ঢুকবে সীমান্ত রক্ষী বাহিনীর হাত ধরে। অফকোর্স একটাও যাবে না, কারণ এটা অর্গানাইজ করে। যদি কোনো স্মাগলার পার্টিকুলার মানতে তাদের মাসোয়ারা না দেয়, এটার জন্য পয়সা না দেয়, ওকে তো চালান দিয়ে দিবে 2টা শাড়ি দিয়ে, এটা কেস দিয়ে দেবে, যেটা আমরা দেখতাম। ফলে আর আমি এই প্রসঙ্গে একটা বলতে চাই, আমার একটা ধারণা, অবজারভেশন, সীমান্তে বর্ডারে এই রক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের বিজেপির, আমাদের দেশে। এখন এই বিজেপির সাথে তারা সীমান্তের সাথে স্মাগলিং বা এই মাদক এগুলো নিয়ন্ত্রণের জন্য জড়িত কিভাবে হয়, কাস্টমে একটা ক্ষমতা দেওয়া আছে। সীমান্তের 5 মাইলের মধ্যে এরা কি করতে পারবে, শুল্ক আইনে মোতাবেক মানে ট্যাক্স ছাড়া যেসব জিনিসগুলো আসবে সেগুলোকে আটকাতে পারবে, এই ক্ষমতাটা দেওয়া আছে। এই ক্ষমতাটা যদি প্রত্যাহার করা হয়, যে আপনি একটা চমক দেখতে চান, বিডিআর থেকে বিজেপি থেকে ক্ষমতা আপনি নিয়ে নেন, নিয়ে এই ফাঁকা জায়গাটাতে আপনি অন্য একটা অর্গানাইজেশনকে দিয়ে দেন কন্ট্রাক্ট সার্ভিসে, আপনি ম্যাজিক দেখবেন ওখানে যদি আবার পুলিশ র্যাব এরা ঢোকে না, পুলিশ তো ঢুকবে না, পুলিশ তো ভিতরে থাকে, কাকে কন্ট্রাক্ট সার্ভিস না বাইরের কোনো অর্গানাইজেশনকে যদি আপনি এই কাজটাতে দেন, তাহলে হবে এটা কি, বিডিআর যেহেতু পাচ্ছে না তার ভিতরে একটা ক্ষোভ হবে। আর এরা যদি অর্গানাইজেশন আপনি তৈরি করা যেতে পারে, প্রাইভেট কত অর্গানাইজেশন তো আমরা করলাম দেশে, করি না? আচ্ছা আচ্ছা, এরকম মানে সীমান্ত রক্ষায়ও যদি সীমান্ত রক্ষার বলবো না, আমরা তাদেরকে বলবো চোরাচালান দমনে। হ্যাঁ, চোরাচালান দমনে যে বাইরে কোনো পার্টিকে আমরা গভর্নমেন্ট তৈরি করে অর্গানাইজ করে এবং এটাকে নিয়োগ করে, তাহলে বিশ্বাস কেন হবে না স্মাগলিং, বুঝাই দিই। জি, আমার শেষও করতে হবে, আমি এই প্রস্তাব যেটা বলছিলেন যে ইয়াবা দমনে, আমার মনে হয় হোলি আর্টিজানের পরে মানে অনেক মাস ধরে কিন্তু পত্র পত্রিকায়, টেলিভিশনে, টক শোতে এই যে জঙ্গিবাদের সব কুফর সম্পর্কে ওই ইয়াং ছেলে মেয়েরা যাতে এতে জড়িত না হয় সচেতনতামূলক ভিডিও তৈরি হয়েছিল, অনেক হয়েছিল, এবং এটা নিশ্চয়ই একটা ফল তো অবশ্যই হয়েছে, 2-2.5 বছরে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আইজি সাহেব যেটা বললেন, ইয়াবা ওই মানে যখন একটা অভিযান হয় আমরা কিছু কথা বলি, কিন্তু ওই কনসিয়াসলি উনি যে উদাহরণ দিলেন, এই উদ্যোগটা কিন্তু একদমই নেওয়া হচ্ছে না। জি, ডক্টর হেলালুদ্দিন আহমেদ, আমি আপনার কাছে এর আগে একদিন কিশোর কিশোরীদের মনোজগৎ নিয়ে এই টেবিলেই আলোচনায় আপনি বলছিলেন যে কত কিশোর কিশোরী, এমনকি শিশু যাদেরকে আমরা বলি, 10-11 বছরের ছেলেমেয়েরাও ইয়াবা আক্রান্ত হয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তার মানে তো আসলে ডিমান্ডের চেইনটা অনেক নিচ পর্যন্ত বিস্তৃত, এবং মে মাস থেকে অভিযান যদি খুব কার্যকর হতো, তাহলে কি আমাদের এতদিনে অনেক অসুস্থ মানুষ চারপাশে দেখবার কথা? কিন্তু সেটা আমরা পাচ্ছি না, কারণ যেটি উনি বললেন যে ডিমান্ডটা কিন্তু আমরা কমাতে পারছি না, এবং সাপ্লাইয়ের চেনে শুধু মানুষ পরিবর্তন হচ্ছে, ব্যক্তি পরিবর্তন হচ্ছে, সাপ্লাই কিন্তু কমছে না, ব্যক্তি পরিবর্তন হচ্ছে। 102 জনের জায়গা হয়তো দখল করে নিচ্ছে আরো 102 জন, নতুন 102 জন, তারাই কিন্তু এই সাপ্লাই চেনটা চালিয়ে রাখছে। ফলে এখানে অ্যাওয়ারনেস তৈরি করা এবং এই যে ডিমান্ডের জায়গাটিতে প্রত্যেকটি পরিবারকে বেশি দায়িত্ব নিতে হবে। স্যার হয়তো রাষ্ট্রের কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মানে স্কুলে যায় যারা, তারা এবং আপনার কাছে যেহেতু আসতে পারে, আমি ধারণা করছি তারা কেউ বাবা মা নিয়ে যায় বা গাড়িতে করে স্কুলে যায় আসে, এর মধ্যে ইয়াবা ব্যবসায়ী ঢোকে কোথায় তাদের জীবনে? তাদের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা বলবো যে আমি মানে 6ষ্ঠ শ্রেণীতে পড়া ছাত্র ছাত্রীর কাছেও কিন্তু তারাও আমার কাছে আসে ইয়াবা সেবন করে, মানে এত সবচেয়ে ছোট যেই 11 বছর বয়স আমি পেয়েছি, সবচেয়ে ছোট যে বয়সটিতে, ফলে সেখানেও কিন্তু ঢুকে যায়। এবং সেই জায়গাটাতে হচ্ছে সেখানেও তারাও কিন্তু প্রথমে ইয়াবা খেতে খেতে একসময় তারা ছোটখাটো একজন ব্যবসায়ী হয়ে ওঠে। তখন তাদেরকে একজন উপঢৌকন দেওয়া হয়, তুমি যদি 6টি ইয়াবা বিক্রি করতে পারো তাহলে 2টি ইয়াবা তুমি বিনামূল্যে পাবে, তুমি 8টি বিক্রি করতে পারো 3টি বিনামূল্যে। এভাবে তারাও কিন্তু একজন আস্তে 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 ব্যবসায়ী হয়ে ওঠে। এভাবেও কিন্তু একটা শুরু তাদের দিক থেকে, এভাবে তাদেরকে অপরাধের ভেতরে তাদেরকে ঢুকিয়ে ফেলে এবং তারা দলটাকে বড় করে ফেলে। এক্ষেত্রে বাবা মার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। বাবা মারা যেটা করে, প্রথমে বিষয়টা কিন্তু এড়িয়ে যেতে চায়, প্রথমে বিষয়টাকে লুকিয়ে রাখতে চায়, বিশ্বাস করলেও তারা লুকিয়ে রাখতে চায়, লুকিয়ে রেখে চিকিৎসার আওতায় আনতে চায় না। এটি খুব একটা বড় ভুল করে। আমরা বলবো এই লক্ষণগুলো দেখা গেলে যে তাদের আচরণ পরিবর্তন হচ্ছে, রাতে জেগে থাকছে, দিনে ঘুমাচ্ছে, তাদের ব্যবহার খুব রূঢ় হয়ে
যাচ্ছে, কথায় কথায় টাকা চাচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো দেখা গেলে দ্রুত কিন্তু তাকে আমরা বলবো বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন এবং পরিবারের মুরব্বী যারা রয়েছেন বা তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন। বাবা মারা লুকিয়ে রাখা যাবে না বিষয়টাকে, এই জায়গা থেকেও কিন্তু ডিমান্ডটাকে আমরা কমাতে পারি। এক ধরনের শেষ মন্তব্য স্বাধীন মালিক, আপনার মনে হয় কি মানে আত্মসমর্পণের পরে কি মানে নাকি সকলকে এই যাদের যাদের নাম আমরা তালিকায় আছে বলে শুনছিলাম সকলকেই আসলে আইনের আওতায় আনতে পারাটাও একটা উদাহরণ হবে? যে আইন আছে এই আইনের আওতায় আনা যাবে না। আইনটাকে আমরা খুব ভুল বুঝে বহু বছর ধরে খালি বলি যে শাস্তি বাড়ালে অপরাধ দমন হবে। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে যত শাস্তি বাড়াবেন হবে না। আমাদের আইনটাকে আবার পুনর্মূল্যায়ন করে নতুন আইন হয়েছে, আমি আজকেই পড়ছিলাম, পরে হতবাক, একটু চুন থেকে পান খসলেই যাবজ্জীবন মৃত্যুদণ্ড। এইভাবে কিন্তু হবে না। 5 বছর 7 বছর করেন, বিচারও সহজে হবে এবং শাস্তিও হবে। এবং আপনার যাবজ্জীবন না মানে 10টা বিচার করে কাউকে যাবজ্জীবন দিতে পারলেন না, তার থেকে 10টা বিচার করে 5 জনকে যদি 5 বছর দেন তাহলে কিন্তু আইনের ওই জায়গা থেকে আপনার সাফল্যটা আসবে। তো এই আমাদের শাস্তি বাড়ানোর প্রবণতাটা বন্ধ করে আইনের শাস্তিগুলি কমাতে হবে। তাহলে কিন্তু অনেক লোককে বিচার হয়ে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন না কিন্তু 5 বছরের জেল খাটলেই তো ঠিক হয়ে যাবে। জি, মোহাম্মদ নুরুল আনোয়ার, শেষ প্রশ্ন খুব ছোট করে, যে এই যে গডফাদাররা ধরা পড়ছেন বা বলি আমরা, গডফাদার কি মানে একজন গেলে হিন্দি সিনেমায় তো আবার দেখা যায় যে একজন মানে মরলেন সাথে সাথে আরেকজন গডফাদার হয়ে উঠলেন, মানে গডফাদারের জায়গা খালি থাকে? কি লাভ হয় এদের কেউ ধরা পড়লে আত্মসমর্পণ করলে? লাভটা এরকম হয়, এই গডফাদাররা কিন্তু একটা অক্টোপাসের মতো, এদের হাত পা শাখা অনেক থাকে। যখন আটকা পড়বেন তাদের পরিবারের লোকের সাথে থাকে, তখন ভয়ে এবং চাপে ওই সাথে অক্টোপাসের যে শাখাগুলো এরা বন্ধ হবে, ডিসকানেক্টেড হবে। এবং বাকি যারা এটা চালিয়ে যাচ্ছে তারা তখন চিন্তা করবে এত বড় গডফাদার আটকা পড়ে গেল, হাতিটা পড়ে গেল, আমি তো মেষ ভেড়া, আমার যেতে কতক্ষণ, সেও তখন সামাল দিয়ে ফেলবে। এই সামালের সময় স্বাভাবিক সাথে সাথে যদি আমরা একটা কাজ করতে পারি, চাহিদাটা ওই সময় কমিয়ে ফেলতে পারি, তাহলে দুইটা একসাথে মিলে প্রচন্ড একটা কাজ। চাহিদাটা ওই সময়ই কমাতে হবে, মানে একসাথে করতে হবে। গডফাদার বন্ধ করলে সাপ্লাইটা কমবে। যার কথা সবাই বলি আমরা, আব্দুর রহমান বদির কথা প্রত্যেকটা পত্রিকায় ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়। আব্দুর রহমান বদির বাবা ছিল এজার মিয়া বা এজার কোম্পানি, আজকে বোধহয় আর শুনবার সময় নাই। জি, যাক এটুকু বলবো, উনি একসময় সবচেয়ে বড় সোনা চালানি ছিলেন। একটা বড় চালান আসছিল যে সময়, তখনকার সময় সম্ভবত এটা 60 কোটি টাকার। এক লোককে ধরা হয়, তাকে জিজ্ঞেস করা যে জিনিসটা কার, সে বলছিল ম্যানসেরুমিয়া। পেপারে একটা হেডিং আসছিল ম্যানসেরুমিয়া নামে। তো সেই ধারাবাহিকতায় তো পরিবারটা এই কাজটা করে যাচ্ছে, তাদের উপর যদি যথাযথভাবে হাত না পড়ে তাহলে বাকিরা কিন্তু খুব একটা ভয় পাবে না। সময় পরিবর্তনের সাথে আবার যে লাউ সে কদিও হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক, ডাক্তার হেলালুদ্দিন আহমেদ, ধন্যবাদ মোহাম্মদ নুরুল আনোয়ার, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে।